নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় নাগরিকতা থেকে আমাদের আলোচনার বিষয় থাকবে ভারতের সংবিধান ও নাগরিকতা আইন। এর আগে কিন্তু আমরা একে একে দুটি ভিডিওতে প্রথম ভাগে আলোচনা করেছিলাম নাগরিকতার মৌলিক ধারণা ও বিবর্তন, নাগরিক এবং বিদেশি প্রজা সম্পর্কে। আর একটা দ্বিতীয় ভাগে আলোচনা করেছিলাম নাগরিকতা অর্জনের পদ্ধতি, বিভিন্ন দেশে কি রয়েছে। আর আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান এবং নাগরিকতা আইন। তো এটাকে তোমরা যদি বুঝতে চাও কিছুটা সময় আমার সঙ্গে কাটাও, আশা করছি কনসেপ্টটা তোমরা বুঝতে পারবে। তো ভারতীয় সংবিধান ও নাগরিকতা আইনে আমাদের তিনটে ভাগ আমরা দেখতে পাবো। তো আমি এখানে তোমাদের প্রথম ভাগটাকে বলি যে এখানে হচ্ছে আমরা দেখতে পাবো হচ্ছে সংবিধানের ভিত্তি ও নাগরিকত্বের নিয়মাবলী। তো ভারতীয় সংবিধান নাগরিকতা আইনের ফার্স্ট ভাগে আমরা দেখব কি সংবিধানের ভিত্তি ধারা 5 থেকে 11 এবং এখানে নাগরিকত্বের যে নিয়মগুলো দেওয়া আছে সেই নিয়মগুলো আমরা দেখব। প্রথমেই আমরা দেখব ধারা 5। কি বললাম? ধারা 5। ধারা 5 কি আছে? যে স্বাধীনতা পাওয়ার সময় যারা ভারতে ছিল, স্বাধীনতা পাওয়ার সময় যারা ভারতে ছিল। ধারা 6 এর সাথে কি বলা হচ্ছে? দেশ ভাগের সময় 1947 খ্রিস্টাব্দে যে ভাগ হলো দেশ, সেই দেশ ভাগের সময় পাকিস্তান থেকে আগত নাগরিকত্ব, যারা পাকিস্তান থেকে এখানে এসেছিল এবং নাগরিকত্ব নিতে চায়। এবং ধারা 8, ধারা 8 এ কি বলা হচ্ছে? যারা বিদেশে বসবাস করত তাদের জন্য যে ভারতীয় নাগরিকত্ব। ধারা 9, ধারা 9 কি বলা হচ্ছে? অন্য দেশের নাগরিকত্ব নিলে ভারতের নাগরিকত্ব পাওয়া যাবে না। অর্থাৎ এখানটায় যে নাগরিকত্বের নিয়মাবলী বলা হচ্ছে ধারা 5 এ কারা? ধারা 5 এ হচ্ছে স্বাধীনতা পাওয়ার সময় যারা ভারতে ছিল তারা তো নাগরিক। তারপর ধারা 6 এর সাথে কি বলা হচ্ছে? যখন দেশভাগ হলো যারা পাকিস্তান থেকে ভারতবর্ষে আসলো তাদের এই আগত তাদের নাগরিকত্বের বিষয়টা এখানে বলা হচ্ছে। ধারা 8 এ কি? যারা বিদেশে বসবাস করছে অথচ ভারতের নাগরিকত্ব নেবে তাদের জন্য। আর ধারা 9 কি? যারা অন্য দেশের নাগরিকত্ব নেয়, অন্য দেশের দেখা গেল আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এই সমস্ত দেশের নাগরিকত্ব নেয়, তাহলে কিন্তু ভারতের নাগরিকত্ব বাতিল, কারণ একজন ব্যক্তি কিন্তু একটা দেশের নাগরিক হতে পারবে। আর ধারা 10 এবং 11 কিন্তু আমরা জাস্ট সংসদ এবং পার্লামেন্টকে নিয়ে জানবো। এখানে কি সংসদ এবং পার্লামেন্ট কি নাগরিকত্ব সংক্রান্ত আইন তৈরির পূর্ণ ক্ষমতা রাখে। তাহলে আইন তৈরির পূর্ণ ক্ষমতা কে রাখে? সংসদ বা পার্লামেন্ট। এটা কোন ধারায় বলা আছে? 10 ও 11 তে বলা আছে সংসদে নাগরিকত্ব সংক্রান্ত আইন তৈরির পূর্ণ ক্ষমতা রাখতেছে। আর এই সংবিধানে কিন্তু নাগরিক শব্দের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। অর্থাৎ সংবিধান নাগরিক যে হবে তার কিন্তু নির্দিষ্ট কোনো সংজ্ঞা দেয়নি। তবে হ্যাঁ, শর্ত দিয়েছে। কি দিয়েছে? শর্ত দিয়েছে বা শর্ত আছে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভাগ। সেকেন্ড ভাগ আমরা যেটা দেখব 1955 সালের নাগরিকত্ব আইন, অর্থাৎ এখানে নাগরিকত্ব কিন্তু সংশোধন করা হচ্ছে। 1950 এর পর থেকে এই সংশোধনটা যে বিষয়টা হচ্ছে, এখানে মূল কথা কি 1955 সালে কিন্তু এই আইনটি পার্লামেন্টে পাস হচ্ছে, এই সংশোধনী আইন। এবার এখানে সংশোধিত করা হচ্ছে, এখানে 1957 তে একবার সংশোধন হচ্ছে, 1986 তে একবার সংশোধন হচ্ছে, 2003 এ একবার সংশোধন হচ্ছে, 2005 এ একবার সংশোধন হচ্ছে, আর 2019 এ একবার সংশোধন হচ্ছে। অর্থাৎ 1955 সালে যে আইনটা পার্লামেন্টে পাস হলো সেটা মানে সংশোধন হলো আবার এখানে দেখা যাচ্ছে সবার মধ্যে 5 বার বলা হয়। 1957, 1986, 2003, 2005, 2019। এবার এখানে নাগরিক হওয়ার শর্তসমূহ, এখানে এই সংবিধানের যে নাগরিকত্ব আইনটা, এখানে নাগরিক হতে গেলে কি কি শর্ত পালন করতে হবে? প্রথম হচ্ছে সাধারণ যারা বিদেশি যারা ভারতের নাগরিকত্ব পেতে চায়, যারা বিদেশি যারা ভারতের নাগরিকত্ব পেতে চায় তাদের জন্য কি বলা হচ্ছে? অন্তত 12 বছর ভারতে বসবাস করতে হবে। অর্থাৎ যে সমস্ত বিদেশিরা ভারতবর্ষের নাগরিক হতে যাবে তাদের জন্য কি বলা হচ্ছে এই আইনটাতে? যে অন্তত তাদেরকে 12 বছর ভারতে বসবাস করতে হবে। এবার কমনওয়েলথ যুক্ত বা ভুক্ত দেশের নাগরিক, এই কমনওয়েলথ ভুক্ত দেশের নাগরিকটা কিন্তু অন্তত 7 বছর বসবাস করতে পারবে, তাহলেই কিন্তু তারা ভারতের নাগরিক হতে পারবে। কমনওয়েলথ ভুক্ত দেশের নাগরিকটা ক বছর? 7 বছর বসবাস করলেই ভারতের নাগরিকত্ব পেতে পারবে। মানে একটা প্রশ্ন আসবে তোমাদের মনে, কমনওয়েলথ ভুক্ত দেশ কোনটা? কে কমনওয়েলথ ভুক্ত দেশ? এটা তো বুঝলাম না স্যার। এখানে শোনো, একটা সময় কি ছিল, ব্রিটিশরা বিশ্বের অনেক দেশ শাসন করত। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়া বা তাদের সঙ্গে যুক্ত থাকা দেশগুলোর একটা বিশেষ গোষ্ঠী বা ক্লাব হলো কমনওয়েলথ। তো এরা কেন বেশি সুবিধা পাবে? কারণ ভারত কিন্তু নিজেও এই কমনওয়েলথ ভুক্ত দেশগুলির মধ্যে একটা। এই সদস্য দেশগুলোর নাগরিকরা ভারতের নাগরিক হওয়ার জন্য আবেদন করলে সাধারণ বিদেশিদের তুলনায় তাদের কিন্তু কম
সময় অর্থাৎ 7 বছর দিবে। 7 বছর থাকলে 7 বছর থাকার পরে তারা যদি আবেদন করে তাহলে কিন্তু তারা নাগরিক হওয়ার ভুক্ত হয়ে যাবে। অন্যান্য শর্ত কি আছে? অষ্টম তপশিলের 22টি ভাষার যে কোনো একটি জানতে হবে। আমাদের ভারতে কিন্তু 22টা স্বীকৃত ভাষা আছে, এই ভাষার ভিতরে একটা ভাষা জানলে কিন্তু তুমি এই নাগরিক হতে পারবে। বিশেষ ক্ষেত্র একটা দেখে নাও, অর্থাৎ যারা বিজ্ঞান, শিল্প, সাহিত্য বা মানব জাতির সেবায় বিশেষ অবদান রাখলে নাগরিকত্ব পাওয়া যাবে। এরকম একটা উদাহরণ কি হতে পারে? মাদার টেরিসা। বোঝা গেল? তাহলে বিভাগ 1 এবং বিভাগ 2 আমরা বুঝতে পারলাম। বিভাগ 1 কি আছে? ধারা, এখানে নাগরিকত্বের নিয়ম বলে দেওয়া আছে। আর বিভাগ 2 কি আছে? 1955 সালের নাগরিকত্ব আইন, যেটা সংশোধিত হচ্ছে বারবার, সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। এবার আমরা দেখব বিভাগ 3, যেটা কিন্তু আমরা দেখব এখানে এই যে সংশোধন হলো আইনটা 2019 এ, এটাই আমি দেখতে পাবো এখানটাতে যে সিএএ। সিএএ এটা কিন্তু ফুল ফর্ম হিসেবে আসতে পারে। সিএএ এর ফুল ফর্ম কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই যে পার্টটা আছে অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন, এই সিএএ 2019, এটার সময়কাল দেখে নাও। তো এই সিএএ পাস হচ্ছে কবে? সিএএ পাস কবে হচ্ছে? 12 ডিসেম্বর 2019 এ কিন্তু সিএএ অর্থাৎ নাগরিক সংশোধনী আইন পাস হচ্ছে। কবে হচ্ছে পাস? 12 ডিসেম্বর 2019। আর এটা কার্যকর কবে হচ্ছে? কার্যকর হচ্ছে 10 জানুয়ারি 2020। তাহলে সিএএ পাস হলো কবে? 12 ডিসেম্বর 2019, আর কার্যকর কবে হচ্ছে? 10 জানুয়ারি 2020। এবার কাদের জন্য এটা? দেখো, যারা আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা ধর্মীয় নিপীড়নের শিকার, কারা কারা? হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এবং পার্সিরা। আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশে থাকা ধর্মীয় নিপীড়নের শিকার যারা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সিরা, তারা কিন্তু এটার জন্য, তাদের জন্য কিন্তু এটা করা হয়েছিল। বা রাষ্ট্রের প্রথম নাগরিককে? রাষ্ট্রের প্রথম নাগরিক হচ্ছে রাষ্ট্রপতি। একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবে, দেখো 18 বছর হলেই কিন্তু তুমি মোটামুটি ভোট দিতে পারবে। তো 18 বছর থেকে ভোট দেওয়া শুরু হয়ে যায়। তো 18 বছর বয়স হলেও গুরুতর অপরাধে কোনো দণ্ডিত ব্যক্তি, যে গুরুতর অপরাধ করেছে, যা দেশের স্বার্থে কিন্তু আঘাত দিয়েছে, সে কিন্তু ভোট দিতে পারবে না। কে দিতে পারবে না? 18 বছর বয়স হয়েছে কিন্তু গুরুতর অপরাধে সে জর্জরিত বা দণ্ডিত, সে কিন্তু ভোট দিতে পারবে না। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা, যেখানে আমরা ভারতীয় সংবিধান ও নাগরিকতা আইনকে 3টি ভাগে ভাগ করে আলোচনা করলাম। প্রথম ভাগে আমরা ধারা দেখলাম 5 থেকে 11 কি কি বলা হলো। তারপরে আমরা দেখলাম 1955 খ্রিস্টাব্দের সংশোধনী আইন, যেটা দেখা যাচ্ছে 1957, 1986, 2003, 2005 এবং 2019 এ সংশোধন হলো। আর 2019 এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এখানটা কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন, যেটা পাস হচ্ছে 10 ডিসেম্বর 2019 এবং কার্যকর হচ্ছে 10 জানুয়ারি 2020। কাদের জন্য? আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা ধর্মীয় নিপীড়নের শিকার হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ও পার্সিদের জন্য। রাষ্ট্রের প্রথম নাগরিক রাষ্ট্রপতি। আর একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম কি, 18 বছর বয়স হলেও গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তি কিন্তু ভোট দিতে পারবে না। তো আমাদের কিন্তু মোটামুটি 3টে ভাগে ভিডিও চলে আসলো দ্বিতীয় অধ্যায়ের উপর ভিত্তি করে। এবার আমরা পরবর্তী দিনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নাগরিকতা বিলোপ এবং তারই পাশাপাশি সুনাগরিকতা, এবং এই অধ্যায়ে বেশ কিছু ডাউট ক্লিয়ারিং। বাস এই মাধ্যমে আমাদের তৃতীয় অধ্যায় কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাব। প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের ভিডিও কিন্তু এবং এই তৃতীয় অধ্যায়ের 2টি ভাগের ভিডিও কিন্তু আমাদের চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে, ইউটিউব চ্যানেল জ্ঞানশোতে। তাহলে যারা যারা দেখো সেই সমস্ত ভিডিওগুলো, এই বোর্ড ওয়ার্কিং ভিডিওগুলো দেখলে তোমরা টপিক সম্বন্ধে কিন্তু অনেকটা কনসেপ্ট নিতে পারবে, এবং এই টপিকে আলোচনা বিষয়গুলো কিন্তু পরীক্ষায় বারবার এসে থাকে প্রশ্ন হিসেবে। প্রশ্ন ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটিকে তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। যারা যারা আমাদের সঙ্গে অনলাইন বা অফলাইনে টিউশনের সঙ্গে যুক্ত হতে চাও বা পেড নোটস নিতে চাও, তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো 7384384758 নম্বরে। সকলে খুব ভালো থেকো, সুখে থাকো এবং ভিডিওটা বারবার দেখো, কনসেপ্টগুলো ক্লিয়ার করো। টাটা, বাই।